আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান মিলন। প্রথমে শুরু করছি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 1967 সালে সেল্টিক বিগো, 1972 সালে আয়াক্স, 2023 সালে ম্যানচেস্টার সিটি এবং সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে পিএসজির বাধা হয়ে দাঁড়াতে পারেনি ইন্টার মিলান। ট্রেবল জয়ের খেলা হলেই কেন জানি ইন্টার মিলান বিপক্ষ দলের ট্রেবল জয়ে সহযোগিতা করা শুরু করে দেয়। আমরা যখন দেখেছি এবার ইন্টার মিলান যেভাবে শুরু থেকে ফাইনাল পর্যন্ত এসেছে, ফাইনালে এসে তারা খেই হারিয়ে ফেলে এবং সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের ক্রীড়া সাংবাদিক মিলন ভাইয়ের কাছ থেকে। জি ভাই, ম্যাচটা আসলে একপেশে হয়ে গেছে, এরকম একপেশে ফাইনাল কি আমরা এর আগেও দেখেছি কিনা? গত 5 থেকে 10 বছরের ভিতরে আমার মনে পড়ে না যে এরকম একপেশে ফাইনাল, বিশেষ করে ইউসিএল এর ফাইনাল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে। এবং এই 5-0 গোলের ব্যবধানটা কিন্তু এর আগে কোনো চ্যাম্পিয়ন্স লিগে হয়নি। আমরা এর আগে যদি আমরা একদম শুরু থেকে ধরে শেষ পর্যন্ত দেখি, রিয়াল মাদ্রিদের একটা জয় ছিল 7-4 ব্যবধানে এবং বার্সেলোনা বা অন্যান্য যে টিমগুলো তাদের জয় কিন্তু 4-0 গোলের ব্যবধানে ছিল বা 4-1 ব্যবধানে ছিল। কখনোই কিন্তু ব্যবধানটা 5 গোলে হয়নি। এইখানে গতকাল খেলা দেখার আগে মানে অনেকটা আশা নিয়ে টেলিভিশনের সামনে আমরা বসেছিলাম। বিশেষ করে আমি তো আসলে ভেবেছিলাম যে ইন্টার মিলান যেভাবে পুরো দাপটের সঙ্গে পুরো চ্যাম্পিয়ন্স লিগটা খেলেছে, তাতে একটা রোমাঞ্চকর একটা খুবই কম্পিটিটিভ একটা ফাইনালের আশা করেছিলাম। কিন্তু ম্যাচের 12 মিনিটে যখন আশরাফ হাকিমি গোলটা করে দিলেন, ওই সময়ই কিন্তু মোটামুটি দেখা গেল যে ইন্টার মিলান অনেকটাই ভ্যাবাচাকা খেয়ে গেছেন। ওই গোলটা শোধ দেবে কিনা বা কামব্যাক করবে কিনা বা কাউন্টার অ্যাটাকে যাবে কিনা বা আরও অ্যাটাকে যাবে কিনা সেরকম কিছু দেখলাম না। দিজিয়ে দুয়ে কিন্তু একটা অন্যরকম রেকর্ড করে ফেলেছে এবং যেটা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার। প্রথম গোলে আশরাফ হাকিমিকে অ্যাসিস্ট করেছে এবং বাকি 2টা গোলে হচ্ছে তার অবদান। এবং এরকম পারফরমেন্স কিন্তু এর আগে আমরা খুব কমই দেখেছি। হ্যাঁ, সে কিন্তু শেষ পর্যন্ত চমৎকার খেলছিল এবং লাস্ট গোলটা করার পরে কিন্তু তাকে কোচ এনরিকে কিন্তু তুলে নেয়, জার্সি খুলে ফেলেন এবং হলুদ কার্ড পাওয়ার পরই তাকে 60 মিনিট পর তুলে নেয়। বাট যতক্ষণ পর্যন্ত মাঠে ছিলেন ততক্ষণ পর্যন্ত অনবদ্য ফুটবল খেলেছেন। এবং আমি একটা জিনিস দেখেছি যে ইন্টার মিলানের ডিফেন্ডাররা কিন্তু আনমার্কড অবস্থায় তাদেরকে রেখেছিলেন। কেন রেখেছিলেন বুঝলাম না। মাঝমাঠ থেকে আশরাফ হাকিমি যখন ছুটে এলেন, বলটা পাস করলেন এবং যখন বক্সে ঢুকলেন, তাদের 2-3 জন ডিফেন্ডার পেছন দিকে ফিরে, 7 জন ছিল ওখানে, অথচ কেউ পেছন ফিরে তাকাননি যে একটা আনমার্কড প্লেয়ার বক্সে ঢুকে গেছে। এবং চমৎকার একটা সুযোগ, সামারের গোলকিপারের কোনো কিছু করার ছিল না। ওই পাশ থেকে অ্যাটাক আসছে, বাট বল এই পাশে দিয়ে দিছে, ডান পাশ থেকে সে প্লেস করে গোলটা দিয়ে দিছে। অসাধারণ গোল। পিএসজির শিরোপার ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, তিনি হচ্ছে পিএসজির গুরু লুইস এনরিক। লুইস এনরিক কিন্তু এর আগে বলেছিলেন যে আমি আমার মেয়েকে শিরোপাটা উৎসর্গ করতে চাই এবং অবশেষে তিনি পেরেছেন। 2019 সালে তার মেয়ে জানা প্রয়াত হওয়ার পর থেকেই তিনি অনেকটা কিন্তু ফুটবল আঙ্গন থেকে সরে গিয়েছিলেন এবং যখন ফেরত আসলেন স্পেনের হয়ে শুরু থেকেই তার যে দল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ হয়ে যায়। তো সেইখান থেকে হতাশা থেকে অনেকে কিন্তু ধরে নিয়েছিল যে লুইস এনরিকের ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। তারপরে এই প্রত্যাবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে তিনি একটা জায়গায় আমি দেখলাম যে লিখেছেন, তার কথাটাই এরকম যে জানা ফুটবল তোমার সঙ্গে আছে। কথাটার কিন্তু গুরুত্ব অনেক। একটা মানুষ কখনো কখনো কিন্তু ফুটবল জীবনের চেয়েও বড় হয়ে ওঠে। এই কথাটাই কিন্তু আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে আসলে জীবন তার জীবনের গতিতে চলে। তার মেয়ে সবচেয়ে প্রিয়, তার ওই মেয়েটা বার্সেলোনার মাঠে ছোটাছুটি করতেন, কিন্তু এখানেও হয়তো থাকলে কিন্তু তিনি এই বাবার সঙ্গে ছোটাছুটি করতেন বা ট্রফি ছুঁয়ে দেখতেন। আবেগী সেই জায়গাগুলো থেকেই কিন্তু আমরা নিজেরাও কিন্তু আবেগী হয়ে পড়ি। ওই জায়গা থেকেই তিনি ফিরেছেন, হয়তো অলক্ষ্যে উপরে থেকে মেয়ে তাকে উৎসাহ দিয়েছেন, এই জায়গা থেকেই হয়তো তিনি। তবে এখানে কিন্তু আমাদের প্রজন্মরা একটা মোটিভেশন নিতে পারে যে জীবন অনেক ক্ষেত্রে হয়তো আমাদের কাছে অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু কিছু একটা সময় থাকে যখন জীবন আমাদেরকে আর অনেক বেশি দেয়। তো আমাদের সেই সময়টাতে অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত। আমরা যাচ্ছি ক্রিকেট নিয়ে। বুলবুল আহমেদ কিন্তু আজকে বলেছেন যে আমরা ক্রিকেট একদম ঘরোয়া লিগ থেকে শুরু করে স্কুল ক্রিকেট পর্যন্ত আনাচে কানাচে ছড়িয়ে দিতে চাই এবং আমাদের লক্ষ্য একদম প্রান্তিক লেভেলে ক্রিকেটটাকে ছড়িয়ে দাও এবং ফুটবলের যে উন্মাদনাটা যে উপরে চলে গেছে এবং এই ফুটবল উন্মাদনার জন্য কিন্তু আমাদের ক্রিকেটটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে এবং আজকে একটা ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে পুরো পরিস্থিতিটা আসলে কেমন দাঁড়াবে যদি বাংলাদেশ এই ম্যাচটা জিততে না পারে? আসলে বাংলাদেশের আত্মবিশ্বাস ধীরে ধীরে একেবারেই তলানিতে নেমে গেছে। বাংলাদেশের জন্য একটা মোমেন্টাম দরকার, একটা জয় দরকার। কখনো কখনো একটা জয় যে কোনো সময় প্রত্যেকটা প্লেয়ারের
কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ করে। তো সেই জয়টাই আমি আশা করবো আজকে যেন বাংলাদেশ পায়। আর বুলবুল আমিনুল ইসলাম বুলবুল নতুন সভাপতি যেটা বলেছেন, এটা আসলে তার আজন্ম লালিত স্বপ্ন। তিনি ক্রিকেটটাকে যেভাবে ডেভেলপ করেছেন সারা বিশ্বে, সেইভাবে বাংলাদেশকে তিনি নিজের মতো। আমরা এর আগে আমিনুল ইসলাম বুলবুলের আফগানিস্তানের অবদানের কথা বলেছিলাম। আফগানিস্তানের যখন 10 থেকে 12 জন ক্রিকেটার নিয়ে দল তৈরি করাই কঠিন ছিল, এখন আফগানিস্তানের প্রায় শত শত প্লেয়ার, এবং এই অবদানের কারণে আফগানিস্তান আজকে টি-20 র্যাঙ্কিং, ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশের আগে, এবং টেস্ট খেলা হয়তো তারা সেভাবে খেলতে পারে না। আর এফটিপি মানে ফিউচার ট্যুর প্ল্যানে কিন্তু আফগানিস্তানের সাথে খেললে কারো র্যাঙ্কিং বাড়বে বা কমবে না। তো যদি হচ্ছে আফগানিস্তান টেস্ট ক্রিকেটটা হলে সেক্ষেত্রে তাদের যে বলার বা যে ব্যাটসম্যান তারা কিন্তু বাংলাদেশের আগে চলে আসার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, আফগানিস্তানের আপনারা দেখেছেন বিশ্বকাপে আফগানিস্তান কি করেছিল। বিশ্বকাপে আফগানিস্তান কিন্তু তাদের রূপকথাটা লিখে ফেলেছিল প্রায়। শেষ পর্যন্ত তারা সেমিফাইনালে গিয়ে মানে বিশ্বকাপে তারা ভালো একটা ইয়ে করতে পারে নাই। বাট আফগানিস্তানের এই মানে উন্মাদনা বা আফগানিস্তানের ক্রিকেটটাকে এই জায়গায় নিয়ে আসার পেছনে আমাদের তাদের বলার যদি আমরা দেখি, রাশিদ খান, মোহাম্মদ নবী, নূর আহমেদ, ফজল ফারুকি, এই যে বলার, সেই বলারের সাথে আমাদের বাংলাদেশের বলার একটা পার্থক্য থেকে যায়। আর ব্যাটসম্যানের কথা বললে তো তাদের যে নতুন নতুন ব্যাটসম্যান যারা আসতেছে তারাও ভালো খেলতেছে, অথচ আমাদের বাংলাদেশে এখন আপনি যদি ব্যাটসম্যানের কথা বলেন, আপনি এক জাকির আলী অনিক, তারপর আর আপনি কোনো ব্যাটসম্যান খুঁজে পাবেন না। পারভেজ হোসেন ইমন একটা সেঞ্চুরি পাওয়ার পর বাকি 4 ম্যাচ মিলে 10 রান করতে পারে না। তানজিদ হাসান তামিম 30 রান করার পরে মানে মনে হচ্ছে সে ব্যাক করে ভুলে যাচ্ছে। তাহিদ হৃদয়ের তো কোনো মানে এমন একটা অবস্থা, তাকে যে পরিমাণ হাইপ দেওয়া হয়েছে সে এখন কোনো কিছু করতে পারতেছে না। তো এইভাবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দাঁড়াবে না। মানে এখন আসলে পাইপলাইন খুঁজে আমাদের ন্যাচারাল ব্যাটসম্যান বের করে আনার একটা যে প্রকল্প, বা আমাদের যে হাই পারফরমেন্স স্কোয়াড আছে, অথবা আমাদের বিকেএসপি থেকেও কিন্তু একটা সময় প্রচুর ক্রিকেটার আসতো। আপনি দেখেন আফিফ হোসেনের পরে কিন্তু মানে বিকেএসপিতে ওরকম প্রমিনেন্ট কোনো প্লেয়ার আমাদের চোখে পড়ে নেই। আমরা কিন্তু 19 মানে আন্ডার 19 পর্যন্ত আমরা ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করে আসতে পারি। আমাদের কোথায় এখন আনামুল হক বিজয়, আর কোথায় হচ্ছে তার সাথে খেলা বিরাট কোহলিরা বা হচ্ছে রোহিত শর্মা আজকে কোথায় চলে গেছে। আমরা যদি হচ্ছে 19 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, আকবর আলী 19 ওয়ার্ল্ড কাপ উইনার ক্যাপ্টেন, এরপরে দেখেন তিনি কিন্তু বিপিএল আসার পর কোনো রানই করতে পারতেছে না। তো এই যে আন্ডার 19 এর পরে 20, 21, 23 যদি বয়স ভিত্তিক ক্রিকেট বা স্কুল ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে না পারে, বুটবুল আহমদ যে মানে যে প্ল্যানটা হাতে নিয়েছে, যদি কোনো কারণে তিনি ব্যর্থ, তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাই ব্যর্থ হবে। তো এবার শেষ করছি আরেকটা বিষয় নিয়ে, আমাদের যে 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচে আমরা জানি যে আগামীকাল 10:30টার সময় হামজা চৌধুরী আসবেন। কিউবাল মিচেল সম্পর্কে আপনার কাছে কি আপডেট আছে? আর লাস্ট হচ্ছে ফাহমিদুল বাংলাদেশের সাথে গতকাল প্র্যাকটিস করেছে এবং আজকে জাতীয় স্টেডিয়ামে প্র্যাকটিস করতেছে। তো সবকিছু মিলে প্রথমে আমি হামজা চৌধুরীর আপডেটটা তো বলেই দিয়েছেন। হামজা চৌধুরী আগামীকাল সকাল 10:30টায় বাংলাদেশে নামবেন। আর কিউবা মিচেল গত মঙ্গলবারে বার্মিংহামে বাংলাদেশি কনসুলেটে যে পাসপোর্টের প্রক্রিয়ার জন্য আবেদন করেছিলেন, সেই পাসপোর্ট বাংলাদেশের ফুটবলার বা বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শকদের জন্য খুবই সুখবর যে কিউবা মিচেলের পাসপোর্ট প্রক্রিয়া শেষ, রেডি হয়ে গেছে। এখন তাদের সফট কপিটা তারা পেয়ে গেছেন, হার্ড কপি অর্থাৎ প্রিন্ট কপিটা হয়তো আগামীকাল পেয়ে যাবেন। তার মানে 3 তারিখে তো সিঙ্গাপুরের বিপক্ষে দল ঘোষণা করা হবে। তো সেখানে কি তার অন্তর্ভুক্তিটা কি সম্ভাবনা থাকে কিনা? আমরা কিন্তু ফাত করিম বাফুফের সহসভাপতি দেখলাম, উনি বলেছেন যে কোনো কারণেই হোক হয়তো এই ম্যাচে তিনি থাকবেন না, কারণটা কিন্তু পরিষ্কার করেননি। এক্ষেত্রে কারণ বলতে ইংল্যান্ড এফএ এর কাছ থেকে, যে ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে যে অনাপত্তিপত্র ওইটা, তারপরে সান্ডারল্যান্ড ক্লাবের কাছ থেকে তার অনাপত্তিপত্র, এই বিষয়গুলো কাগজপত্রের প্রক্রিয়াগুলো আসে। এইটার সঙ্গে আপনার এই যে এসেই ভ্রমণ ক্লান্তি মানে জেটল্যাগ অ্যাডাপ্ট করা একটা টিমের সঙ্গে, সব মিলায়ে চাইলেই হয়তো কাবরেরা ওই টিমের সঙ্গে তাকে অ্যাডজাস্ট নাও করতে পারে। কোয়ালিটি মেইনটেইন করলে তো খেলা উচিত, যেহেতু আমাদের দেশের প্লেয়ারের সাথে আকাশ পাতাল একটা পার্থক্য থাকে। তারপরেও আপনি হুট করে এসে মানে একটা জিনিস কি, আপনি কিন্তু কন্ডিশন একটা বিষয়ে থাকে না, দলের সাথে থাকলে দেখা যায় যে বাংলাদেশে একটু ব্যাকফুটে আছে, শেষ 20 মিনিট বা হচ্ছে শেষ 30 মিনিট খেলানো কিন্তু যেতে পারে, যেহেতু হচ্ছে তার কোয়ালিটি নিয়ে কিন্তু কেউ সন্দেহ প্রকাশ করছে না। এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে পুরোটাই নির্ভর করছে কোচ কাবরেরার উপর। আমরা সময়ের উপর ছেড়ে দিই, কাবরেরা তিনি কি সিদ্ধান্ত নেন সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি। নারী ফুটবলে 39 ধাপ এগিয়ে থাকে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ ড্র করেছে, এবং আগামী 3 তারিখ জর্ডানের বিপক্ষে একটা ম্যাচ। তো সেই ম্যাচটা আসলে কেমন হতে যাচ্ছে?
গতকাল আমরা ম্যাচটা সবাই দেখেছি এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ কখনোই মনে হয়নি যে 39 ধাপ পিছিয়ে থাকা একটা দল। বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করেছে। বাংলাদেশের ফুটবলাররা বেশ কয়েকটা সুযোগও পেয়েছিল, যদিও শেষ দিকে অর্থাৎ শেষ 20 মিনিট আমার কাছে মনে হয়েছে স্ট্যামিনার একটু ঘাটতি ছিল বাংলাদেশের ফুটবলারদের। এবং শেষ দিকে কিন্তু বাংলাদেশের লাকটাও কিন্তু ভালো, বলবো যে একটা গোল পোস্টে লেগেছে ওদের 1:1 যখন ছিল। ইন্দোনেশিয়ার একজন ফরওয়ার্ড তিনি গোল করতে পারেন নাই, আর একটা গোল হয়ে যাওয়ার পরে অফসাইডের কারণে বাতিল কিন্তু হয়েছে। ফরওয়ার্ড এবং রক্ষণ নিয়ে একটা আলাদা করে কথা বলেছিলেন। হ্যাঁ। বাংলাদেশে হারার পেছনে ফরওয়ার্ড বা রক্ষণের আসলে দায়টা কি রকম? অবশ্যই এখানে ফরওয়ার্ডে তো আমি বারবার করে বলবো সাবিনা খাতুন নাই, কৃষ্ণা রানী সরকার নাই, তাদেরকে পিটার বাটলা তাদের মানে বিদ্রোহী ফুটবলার হিসেবে তাদেরকে গণ্য করে তাদেরকে একেবারেই বাদ দিয়ে রেখেছেন। এবং রক্ষণে আমাদের মাসুরা পারভিনের মতো সলিড ডিফেন্স তাকে রাখা হয়নি। সব মিলায়ে মানে এই ল্যাকিংসগুলো তো দলের ভিতরে রয়ে গেছে। তো এই জায়গা তো আমাদের কালকে আসলে ফরওয়ার্ড লাইনে শামসুন্নাহর জুনিয়রকে খেলতে দেখেছি, বাট তিনি কিন্তু ফিনিশিং করতে পারেন না। তারপরে দেখেন এরকম খেলার পর বাটলার কিন্তু এই দল নিয়ে খুব উচ্ছ্বসিত। এটা আসলে এটা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিনা? এটা অবশ্যই তার তো এটাকে জাস্টিফাই করতে হবে। তো জাস্টিফাই করার জন্য এই রেজাল্টটাকেই সে যথেষ্ট ভালো রেজাল্ট বলেই, যদিও হ্যাঁ এটা সত্যি কথা যে 39 ধাপ পিছিয়ে থাকা একটা দল ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে লড়াই করেছে, এটা অবশ্যই একটা ভালো রেজাল্ট। ভাগ্যটা আসলে ফেভার করেছে, হ্যাঁ এটাই বলছি যে বার পায়ে গোল করতে পারেনি। তো ওই জায়গা থেকে তবে আমরা আশা করব জর্ডানের বিপক্ষে কেমন খেলে সেটাই একটা প্রত্যাশা। আর যেহেতু এটা এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি, সেই প্রস্তুতিটাই আসলে পিটার বাটলার দেখে নেবেন। আমরা আশা করব জর্ডানের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ ম্যাচটা শেষ করবে। আর সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। ধন্যবাদ।